আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন, আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না। তিনি যখন ট্রাইব্যুনালে প্রসিকিউটর উকিল ছিলেন তখন কিন্তু দেলাওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না। 2010 সালের কথা কিন্তু আমরা ভুলি নাই, এবং 2018 সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব। কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ কেন ব্যারিস্টার সুমনকে সংসদ ভবন থেকে বের করে দিলেন? সংসদ ভবনে এমন কি হয়েছিল যেটা ব্যারিস্টার সুমনকে নিতে পারেনি? ব্যারিস্টার সুমন এমন কি করেছিল যে ব্যারিস্টার সুমনকে বের করে দিলেন সংসদ ভবন থেকে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনাও চলে গিয়েছে। তাহলে কি এমপি হারাতে চলেছে ব্যারিস্টার সুমন? এমপি তো কি করতে পারছে না? তাহলে কি ব্যারিস্টার সুমনের সামনে ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে এবং ব্যারিস্টার সুমন কি জেলখানাতে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো চলুন আমরা ধাপে ধাপে দেখে আসি। ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এই বাংলাদেশের সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমন। কি নাম বলেছি? এই ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার, ভাইরাল পারসন, এমন কিছু কাজ করে মানুষকে আই ওয়াশ করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে। এমনকি আলেমরা পর্যন্ত তার গলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ববতী মনে করে। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে, আলেমদের জেলে দূরের জন্য কাজ করে, আলেমদেরকে রাজাকার বলে, তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি? ভালো করে বুঝবেন, আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না, সে ভালো কাজ করে সমর্থন করি, তার ব্যক্তিত্বের প্রশংসা করি, কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে। এই ব্যারিস্টার সুমন আর বগুড়ার হেরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝবেন, হেরো আলম কিন্তু নির্বাচনে দাঁড়াইছিল 5 বছর আগে বগুড়ায়, 2 বছর আগে ভোটে জিতেও ছিল, কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি। আর ব্যারিস্টার সুমনও বিদ্রোহী প্রার্থী, কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য। আপনাদের হেডমোটটা মারাত্মক ভাবে বোঝা লাগবে। সুতরাং কান সিল কানলে দৌড় মারছে, সিলের পেছনে দৌড় মারবেন, কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছে ছুটবেন না। একটা কথা মনে রাখতে হবে, যারা আলেমদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, এদের সমর্থন করা ঈমানের দাবি হতে পারে না। হে যদি তওবা করে আলেমদের পক্ষে থাকার ঘোষণা দেয়, আলেমদের পক্ষে থাকে, আমরাও তার পক্ষে থাকবো। সমস্যা? ব্যারিস্টার সুমন পাশ করার পরে বক্তৃতায় বলেছে আমাকে ফুল দেওয়ার 200 টাকা দিয়ে ফুল দেওয়ার পরিবর্তে আমাকে 200 টাকা না দিয়ে অসহায় মানুষকে 200 টাকা দিবেন, আমি তার বুকে জড়াই ধরবো। এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোনো রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি। এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি। হ্যাঁ, ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য। আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি, হুজুরেরা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই।
ভুলে গেছেন এর অতীত ইতিহাস? এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দিয়েছে, আল বদর আশ-শামসের অধিকে উত্তরসূরি বলে হুজুরদেরকে গালি দিয়েছে। আমরা নাকি রাজাকারদের বিরুদ্ধে তৈরি, আমরা আমাদের শরীরে নাকি রাজাকারের রক্ত বইতেছে, আল বদর আশ-শামসের রক্ত বইতেছে, আমরা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই রকম বক্তব্য দিয়েছিল। কখন দিয়েছিল? যখন আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা বলেছিলেন ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই, ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। জাতিকে এই কথা যখন বুঝিয়েছিলেন, তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলের তিনি সমাপনী বক্তব্যে এই কথাগুলো বলেছিলেন। এই দেশের যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস, তারা রাজাকারের রক্তে তৈরি, এগুলো আল বদর আশ-শামসের উত্তরসূরি, এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই হচ্ছে ব্যারিস্টার সুমন। আরো বলছে শোনেন, উনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, যতগুলো আলেমের ফাঁসি হয়েছে, এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য ওনার কিন্তু অনেক অবদান রয়েছে। এমনি তাকে এমপি বানানো হয় নাই, এমনি এমনি তিনি এমপি হয় নাই, ইনার অনেক অবদান আছে। অতএব হুজুরদেরকে বলছে, হুজুররা থামো, অত লাফায়ও না, অত খুশি হয়েও না, তোমার টুটি চেপে ধরবে। উলামায়ে কেরামকে বলছে, উলামায়ে কেরাম টুটি চেপে ধরবে। আজ তার কাছে সেলফি তুলছো, তার সাথে সেলফি তুলতেছো, সেলফি তুলে নিজেকে গর্বিত মনে করছে না, ব্যারিস্টার সুমনের মতন একজন মহান নেতার সাথে সেলফি তুলেছি, আমি কি আর আমি আছি ভাই? এই হলো ব্যারিস্টার সুমন। তিনি ভালো কাজ করলে ধন্যবাদ, কিন্তু আলেমদের বিরুদ্ধে ওনার কি অবস্থা এখনো কি চেঞ্জ হয়েছে? উনি যে আপনাকে বললো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, এই দেশের উলামায়ে কেরাম বা স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, কারণ এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বলেছিল যে ভাস্কর্য এবং মূর্তি একই রকম, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মূর্তি এন্ড ভাস্কর্য। এ কথা যখন বলেছিল, তখন এই সমস্ত আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন, যেটা হলো আল বদর আশ-শামস, নতুন প্রজন্মের এরা আল বদর আশ-শামস রাজাকার। আমি দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন, তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন, এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এই সব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের পতন। আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র। একমাত্র বাংলাদেশের জাতির পিতা, যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে, এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে, এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাববে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি,
আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না। একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো, এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও, তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস, তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব। আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয়, অনেক অনেক দেশের চাইতে অনেক বড় অর্থনীতি, এবং এখন আমাদের 33তম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। সেই বাজেট আরো ভবিষ্যতে আরো বাড়বে, এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, জাতিকে স্মার্ট করার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শোতে বসে যা খুশি তাই বলেন। মাননীয় স্পিকার, আমরা যেই সম্পূরক বাজেট নিয়েও আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন। বলি, আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই, আমরা বাজার করতে হয় আমাদেরকে। আমরা বাজারে যখন যাই 2000 টাকা নিয়ে, হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে, আমার হাতে আর কোনো টাকা নেই, এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না। এই যে আমার এখানে ঘাটতিটা হলো, এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট, এবং আমি এটাকে সম্পূরক বলবো না, আমি সমন্বয়ক বাজেট বলবো। কারণটি হচ্ছে সে বাজারের অর্থ, বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি, করে আমি সেটা পূরণ করছি। এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানে করতে হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয়, পদ্মা সেতু হয়, তখন মেট্রো রেল হয়, তখন কর্ণফুলী টানেল হয়। যে বরিশালে নদ নদীর দেশ ছিল, সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয়, মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, তারপরে গভীর সমুদ্র বন্দর হয়, ইত্যাদি হয়। আর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবন হয়। সরকারের সম্পদ, জনগণের সম্পদ লুট করার জন্য আরেকটা জিনিস হয়, সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে, তার নাম হচ্ছে খোয়াব ভবন। সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না, সেটা বাংলাদেশের সবাই জানে। এটি হচ্ছে বিএনপির দেশ। সেই বিএনপি এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ, আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমরা যে এতগুলো প্রজেক্ট, মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ,
এই প্রজেক্টগুলোর জন্য আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্যমূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে। তারও পিছনে অনেক কারণ আছে মাননীয় স্পিকার। সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ, ফিলিস্তিনে এরই মধ্যে 37,000 মানুষকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 20,000 নারী ও শিশু সেই হত্যা করেছে। এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা। তারপরে জলবায়ু পরিবর্তন, কিছুদিন আগে কয়েক বছর আগে এই যে কোভিড-19 এখনো দুই একটা শোনা যায়। এই যে অবস্থা, এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে আমাদের এখানেও তেমনি বেড়েছে। বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটের। যারা এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদেরের ভাষায়, এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান, আমাদের শ্রদ্ধেয় নেতা, ছাত্রলীগের শীর্ষ 4 নেতা বা বিএলএফ এর শীর্ষ 4 নেতার অন্যতম, আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে? রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজলুল ইসলাম আলমগীর। তো এগুলো শুনে আমাদের কখনো কখনো খুব কষ্ট হয়। বাস্তবতা মেনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এইসব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে। তারা যেমন রাজাকারদের শেল্টার দিয়েছে, আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে, বাইরে থেকে আসে, এবং তাও কি অপরিপক্ক অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে। কোনো সিদ্ধান্তই সফল হয় না। না হওয়ার কারণে তারা আজ পাগলের মতো প্রলাপ বকে, যা খুশি তাই কথা বলে। একটা সময় ছিল যখন মানুষ এই বাজেট দিলে বিরোধী দল বলতো কি মানুষ মারার বাজেট, গরিব মারার বাজেট, এই কথাটি বলা হতো। আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার, আওয়ামী লীগ সরকার, গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে। নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর। সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তার তুলনা আমি বলবো বহু দেশেই নেই। তবে একটা জিনিস, সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না, ঘর থেকে বেরিয়ে এসে রিক্সায় উঠে অথবা মোটরসাইকেল নিয়ে বেরোয়, অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে, সেই ইজি বাইকে উঠে চলে মানুষ চলতেছে। এবং বাংলাদেশের কোনো মানুষ খালি পায়ে হাঁটেন না। এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে, এবং মিড ডে মিলও সেখানে সরবরাহ করা হচ্ছে। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার। আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি, এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। একটা জিনিস বিশ্বাস করি, আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার। যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।